একবার ভাবুন তো, টোকিও শহরের ঠিক মাঝখানে ঘনবসতিপূর্ণ একটা সাধারণ পাড়া। সেই পাড়ার একটা দোতলা বাড়ি, আর চারপাশ দিয়ে প্রতিদিন মানুষ হেঁটে যাচ্ছে, কাজে যাচ্ছে। স্বাভাবিক একটা জনজীবন আর কি। ঠিক, কিন্তু সেই নির্দিষ্ট বাড়িতে টানা ৪৪ দিন ধরে প্রায় ১০০ জনেরও বেশি মানুষ আসা যাওয়া করছে। কেউ বন্ধু, কেউ পরিচিত। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ওই বাড়ির নিচতলাতেই খোদ বাড়ির মালিকের বাবা মা থাকছেন। একদম তাই। আর এদের প্রত্যেকে, মানে প্রতিটি মানুষ খুব ভালোভাবে জানে যে ওই বাড়ির দোতলার একটা বন্ধ ঘরে ঠিক কী ধরনের নারকীয় অত্যাচার চলছে। এটা ভাবলেই আসলে শিওরে উঠতে হয়। এতগুলো মানুষ সব জেনেও, সব দেখেও অদ্ভুতভাবে নীরব। কেউ বাধা দিচ্ছে না, কেউ পুলিশ ডাকছে না। আমি সায়ন্তন, এবং আজকের এই গভীর বিশ্লেষণে আমরা শুধু বিচার ব্যবস্থার ব্যর্থতা নিয়ে কথা বলছি না। আর আমি অতিথি। আমরা কথা বলছি সমাজের সেই ভয়ঙ্কর নীরবতা নিয়ে, যা অনেক সময় একজন অপরাধীর চেয়েও বেশি নিষ্ঠুর হতে পারে। ঠিক বলেছেন। তবে আলোচনা শুরুর আগে একটা কথা বলে নেওয়া খুব জরুরি। আজকের সোর্স মেটেরিয়াল বা উৎসগুলোতে অত্যন্ত মর্মান্তিক এবং গম্ভীর একটি সত্য ঘটনা রয়েছে। হ্যাঁ, ১৯৮৮-এর দশকের জাপানের ১৭ বছর বয়সী তরুণী জুনকো ফুরুতার অপহরণ এবং হত্যার ঘটনা। এর মধ্যে চরম নিষ্ঠুরতার কিছু বিষয় রয়েছে, যা শোনাটা মোটেও সহজ নয়। তাই শ্রোতাদের আগেই সতর্ক করা হচ্ছে, এই আলোচনাটি কোনো বিনোদনমূলক ক্রাইম স্টোরি নয়, বরং এটি একটি সমাজ কিভাবে নীরবতার মাধ্যমে অপরাধীদের সাহায্য করতে পারে এবং বিচার ব্যবস্থার ত্রুটি কিভাবে ন্যায় বিচারকে ব্যাহত করে তার একটি বিশ্লেষণ। একদম। তবে এই ভয়াবহ অন্ধকারের কথা বলার আগে আমাদের জানা দরকার আলোতে ভরা একটা জীবনের কথা। সেই তরুণীর কথা যার চোখে অনেক বড় স্বপ্ন ছিল। সোর্স থেকে আমরা জুনকোর যে প্রোফাইল পাই তাতে দেখা যায় সে ছিল সাইতামা প্রিফেকচারের ইয়াসিও মিনামি হাই স্কুলের একজন অত্যন্ত মেধাবী ছাত্রী। বন্ধুমহলের সে ভীষণ প্রিয় ছিল। আর তার কোনো খারাপ অভ্যাসও ছিল না। মানে ১৭ বছর বয়সটা তো এমন একটা সময় যখন মনে হয় পুরো পৃথিবীটা যেন হাতের মুঠোয়, তাই না? একদমই তাই। আর তার স্বপ্নের কথা যদি বলি, জুনকো জাপানের একজন আইডল সিঙ্গার বা পপ গায়িকা হতে চাইতো। সেই ৮০ দশকের সোনালী যুগে। হ্যাঁ, তবে সে শুধু আকাশকুসুম স্বপ্ন দেখত না, সে অত্যন্ত বাস্তববাদী ছিল। গ্র্যাজুয়েশন ট্রিপের টাকা জমাতে সে একটা প্লাস্টিক কারখানায় পার্ট টাইম কাজ করত, যাতে বাবা মায়ের ওপর কোনো চাপ না পড়ে। ঠিক। শুধু তাই নয়, পড়াশোনা শেষ করার পর একটা নামকরা ইলেকট্রনিক্স কোম্পানিতে তার ফুল টাইম চাকরির অফারও কিন্তু একেবারে পাকা হয়ে গিয়েছিল। কল্পনা করুন, যৌবনের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা একটা মেয়ে, যার জীবনের প্রতিটি পাজেল যেন নিখুঁতভাবে মিলে যাচ্ছিল। কিন্তু এর বিপরীতে ওই একই সময়ে এমন ৪ জন মানুষের প্রোফাইল আমরা পাই যারা নিজেদের জীবনটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। সেই ৪ জন অপরাধী। হ্যাঁ, হিরোশি মিয়ানো, যার বয়স ১৮, সে ছিল স্থানীয় একটা গ্যাং মেম্বার। জাপানি ভাষায় এদের চিনপিরা বলা হয়। মানে নিচু তলার ছিচকে অপরাধী। ঠিক। আর বাকি ৩ জন হল জো ওগুরা, বয়স ১৭, শিনজি মিনাতো, বয়স ১৬, এবং ইয়াসুশি ওয়াতানাবে, যার বয়স ছিল ১৭। এরা সবাই তো হাই স্কুল থেকে ঝরে পড়া ছেলে, তাই না? হ্যাঁ, এবং আগে থেকেই এরা বিভিন্ন অপরাধের সাথে যুক্ত ছিল। যেমন সোর্স বলছে, নভেম্বরের শুরুতেই এরা ১৯ বছরের এক তরুণীকে অপহরণ করেছিল। বাপরে! মানে একটা সুন্দর সম্ভাবনাময় জীবনের সাথে এই অন্ধকার অপরাধ জগতের আকস্মিক সংঘর্ষের সূত্রপাত হতে যাচ্ছিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই সূত্রপাতটা হয়েছিল নিতান্তই সাধারণ একটা সামাজিক মিথস্ক্রিয়া থেকে, একটা সাধারণ প্রত্যাখ্যান। ওই গ্যাং লিডার মিয়ানোর প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়টা। একদম। মিয়ানো জুনকোকে পছন্দ করত, প্রস্তাবও দিয়েছিল, কিন্তু জুনকো তা খুব ভদ্রভাবে প্রত্যাখ্যান করে। কিন্তু মিয়ানোর মতো ক্রিমিনাল মাইন্ডসেটের ছেলের কাছে এই না শব্দটা তো তার ইগোর ওপর সরাসরি আঘাত। ঠিক তাই। ২৫শে নভেম্বর ১৯৮৮ রাত আনুমানিক ৮:৩০। জুনকো তখন কারখানা থেকে নিজের শিফট শেষ করে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। আর মিয়ানো এবং মিনাতো তখন রাস্তায় শিকার খুঁজছিল। তারা এমন একটা ফাঁদ পাতে যাকে অপরাধ বিজ্ঞানে ক্লাসিক প্রিডেটর প্যাটার্ন বা শিকার ধরার ধ্রুপদী কৌশল বলা হয়। এই জায়গাটা একটু বুঝিয়ে বলবেন? মিনাতো প্রথমে পিছন থেকে এসে জুনকোর সাইকেলে ধাক্কা দেয়। জুনকোর রাস্তায় ছিটকে পড়ে যায়, আর ঠিক সেই মুহূর্তে মিয়ানো সেখানে ত্রাণকর্তা বা উদ্ধারকারী সেজে এগিয়ে আসে। একদম।
সে মিনাতোকে ধমকি দিয়ে তাড়িয়ে দেওয়ার অভিনয় করে এবং জুনকোকে সাহায্য করার হাত বাড়িয়ে দেয়। কিন্তু আমার এখানে একটা যৌক্তিক প্রশ্ন আছে, মনস্তাত্ত্বিকভাবে এই উদ্ধারকারী কৌশলটি কেন এতটা কার্যকর হয়? মানে মানে মানুষ কেন এমন চরম পরিস্থিতিতে অচেনা কারোর ওপর ভরসা করতে বাধ্য হয়? আসলে এর পেছনে মানুষের নার্ভাস সিস্টেমের একটা বিষয় আছে। হঠাৎ ভয় পেলে বা ফাইট অর ফ্লাইট রেসপন্স তৈরি হলে মস্তিষ্ক চরম আতঙ্কে ভোগে। তখন যুক্তিবোধ কাজ করে না। ঠিক, তখন মস্তিষ্ক শুধু নিরাপত্তা খোঁজে। তাই ভয় দেখিয়ে তারপর মিথ্যে নিরাপত্তার অনুভূতি দিলে শিকার মানসিকভাবে ওই তথাকথিত উদ্ধারকারীর উপর নির্ভরশীল হয়ে পড়ে। আর মিয়ানো ঠিক সেটাই কাজে লাগিয়েছিল। সে তাকে নিরাপদ রাস্তায় পৌঁছে দেওয়ার নাম করে একটা অপরিত্যক্ত ওয়্যারহাউসে বা গুদাম ঘরে নিয়ে যায়। আর সেখানেই তার আসল রূপটা বেরিয়ে আসে। প্রথম শারীরিক নির্যাতন, আর তারপর পরিবারকে মেরে ফেলার হুমকি। একটা মানসিক শেকল পরিয়ে দেওয়া। হ্যাঁ, রাত 3টের দিকে সে গ্যাংয়ের বাকিদের ওই ওয়্যারহাউসে ডেকে পাঠায়। এরপর তারা মিলে জুনকোকে যে জায়গায় নিয়ে যায় সেটাই এই ঘটনার সবচেয়ে অবিশ্বাস্য দিক। তারা তাকে কোনো নির্জন জায়গায় নয়, বরং খোদ টোকিওর আদাচি শহরের একটি সাধারণ বাড়িতে নিয়ে যায়। শিনজি মিনাতোর বাড়িতে। হ্যাঁ, দোতলার একটা ঘরে তাকে বন্দি করে রাখা হয়। আর সবচেয়ে মর্মান্তিক তথ্যটি হলো মিনাতোর বাবা মা নিচতলায় উপস্থিত থেকেও কোনো বাধা দেননি। তারা জানতো দোতলায় কি হচ্ছে, কিন্তু গ্যাংয়ের ভয়ে তারা নীরব ছিল। এটা মেনে নেওয়া খুব কঠিন। সোর্স বলছে এই ৪৪ দিনে গ্যাংয়ের প্রায় ১০০ জনের বেশি বন্ধু ওই বাড়িতে আসা যাওয়া করেছে। হ্যাঁ, এটাকে মনোবিজ্ঞানে বাইস্ট্যান্ডার ইফেক্ট বা সমাজের নীরবতা বলা হয়। সবাই ভাবে অন্য কেউ দায়িত্ব নেবে। কিন্তু এতগুলো মানুষ সেখানে গেছে, একজনেরও কি বিবেক জাগ্রত হয়নি? এই মাত্রায় নীরবতা কি সত্যি শুধু ভয়ের কারণে, নাকি এটি দায়িত্ব এড়িয়ে যাওয়ার একটি চরম রূপ? আসলে দুটোই। যখন অনেক মানুষ একটা অন্যায় ঘটতে দেখে, তখন ব্যক্তিগত অপরাধবোধটা সবার মধ্যে ভাগ হয়ে যায়। কিন্তু প্রতিবেশীরা, তারা তো চিৎকারের শব্দ পেয়েছিল। এবং একদিন এক প্রতিবেশী সত্যি সত্যি সন্দেহ করে পুলিশকে কলও করেছিল। ওহ, তার মানে পুলিশ এসেছিল? হ্যাঁ, এসেছিল, কিন্তু মিয়ানো নিজে বেরিয়ে এসে পুলিশের চোখের দিকে তাকিয়ে মিথ্যে কথা বলে। সে বলে ওরা শুধু পার্টি করছে। আর পুলিশ সেটা বিশ্বাস করে নিল, কোনো তল্লাশি না করেই ফিরে গেল। দুর্ভাগ্যবশত হ্যাঁ, এই গাফিলতির কারণেই গ্যাংয়ের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। এটা একটা চরম সুযোগ হাতছাড়া হওয়ার মতো ঘটনা। এরপর জুনকোর ওপর হওয়া নির্যাতনের মাত্রা সব সীমা ছাড়িয়ে যায়। ফরেন্সিক রিপোর্টের ভিত্তিতে জানা যায়, মানে এটা বলাও খুব কঠিন, 100টির বেশি আলাদা আঘাতের চিহ্ন ছিল। লাইটার ফ্লুইড দিয়ে পোড়ানো, পুষ্টিহীনতা। হ্যাঁ, তাকে দিনের পর দিন খেতে দেওয়া হতো না। তবে একটা জিনিস নিশ্চিত করতে চাই, জুনকো কিন্তু কখনো হাল ছাড়েননি। এত কিছুর পরও? হ্যাঁ, তিনি বারবার পালানোর চেষ্টা করেছিলেন। একবার তো পুলিশকে কল করারও চেষ্টা করেছিলেন। তার বাঁচার তীব্র আকুতি ছিল। একদিকে জুনকো বাঁচার লড়াই করছিল, অন্যদিকে অপরাধীদের বেপরোয়া মনোভাব ক্রমশ এক মর্মান্তিক পরিণতির দিকে এগিয়ে যাচ্ছিল। দিনটি ছিল 1989 সালের 4 জানুয়ারি, মানে বন্দিদশার 44তম দিন। সেদিন কি হয়েছিল? সেদিন মিয়ানো বন্ধুদের সাথে মাহজং নামের একটা বোর্ড খেলায় হেরে যায়। আর শুধুমাত্র ওই খেলায় হেরে যাওয়ার রাগে সে উন্মত্ত হয়ে ওঠে। অবিশ্বাস্য, একটা খেলায় হারার রাগ মেটাতে সে দোতলায় যায়। হ্যাঁ, দীর্ঘক্ষণ অমানবিক নির্যাতনের পর জুনকো আর সহ্য করতে পারেননি। তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। আর মাত্র 14 দিন পর তার 18তম জন্মদিন ছিল। খুবই মর্মান্তিক। আর মৃত্যুর পর অপরাধীরা মৃতদেহ গুম করার যে নিষ্ঠুর পদ্ধতি বেছে নিয়েছিল, সেটাও ভয়ঙ্কর। ট্রাভেল ব্যাগে ভরে কংক্রিট দিয়ে ড্রামের ভেতর আটকে ফেলা। ঠিক। তারপর সেই ভারী ড্রামটা টোকিওর কোতো ওয়ার্ডে একটা নির্জন জায়গায় ফেলে দিয়ে আসে। কিন্তু সোর্স থেকে প্রাপ্ত একটা টুইস্ট বা মোড় ঘোরানো তথ্য এখানে তুলে ধরতে চাই। এই ঘটনাটি পুলিশ জুনকোকে খোঁজার মাধ্যমে কিন্তু সমাধান করতে পারেনি। না, এটা উন্মোচিত হয়েছিল সম্পূর্ণ আকস্মিকভাবে। 23শে জানুয়ারি সেই মনস্তাত্ত্বিক ভুলের কারণে, তাই না? একদম। মিয়ানো এবং ওগুরা রাস্তায় অন্য এক নারীকে আক্রমণ করে, কিন্তু ওই নারী সাহসের সাথে লড়াই করে পালিয়ে পুলিশের কাছে চলে যায়। আর পুলিশ তাদের গ্রেফতার করে। ঠিক। জিজ্ঞাসাবাদের সময় আলাদা ঘরে বসে মিয়ানোর মনে একটা অদ্ভুত সন্দেহের জন্ম হয়। সেভাবে ওগুরা হয়তো পুলিশের কাছে জুনকোর খুনের কথাও স্বীকার করে নিয়েছে। নিজের পিঠ বাঁচাতে সেই নিজেই সব বলে দেয়।
হ্যাঁ, প্যানিক করে সে নিজে থেকেই ড্রামের অবস্থান ফাঁস করে দেয়। আর অবশেষে 29শে মার্চ মৃতদেহ উদ্ধার হয়, সত্য প্রকাশে আসে। কিন্তু এর পর যা শুরু হয় তা জাপানের বিচার ব্যবস্থাকে এক বিরাট প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। জুলাই মাসে তো তাদের বিচার শুরু হয়। হ্যাঁ, কিন্তু অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আইন অনুযায়ী তাদের নাম গোপন রাখা হয়। তাদের ABCD হিসেবে বিচার শুরু হয়। এটা তো সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছিল। কিন্তু সুকান বুনশুন নামে সেই ম্যাগাজিন তো একটা সাহসী কাজ করেছিল। হ্যাঁ, 90 সালে তারা আইনের তোয়াক্কা না করে সাহসের সাথে ওই 4 জনের আসল নাম প্রকাশ করে দেয়। তাদের যুক্তি ছিল সমাজের সত্য জানার অধিকার আছে। একদমই। কিন্তু আদালতের ভেতরে আইনি যুক্তির অসারতা দেখলে স্তব্ধ হয়ে যেতে হয়। প্রসিকিউশন তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ বা মার্ডার চার্জ আনতেই পারেনি। এটা কিভাবে সম্ভব? আপনি যদি কাউকে 44 দিন আটকে রেখে আক্ষরিক অর্থে আগুনে পুড়িয়ে মারেন, তবে আইন কিভাবে বলতে পারে যে এখানে হত্যার উদ্দেশ্য ছিল না? কারণ আইনিভাবে হত্যার পূর্ব পরিকল্পিত উদ্দেশ্য বা প্রিমেডিটেটেড ইন্টেনশন প্রমাণ করা যায়নি। আসামিপক্ষ যুক্তি দেয় যে রাগের মাথায় আঘাত করতে করতে সে মারা গেছে। আইন কি এখানে সাধারণ মানুষের সাধারণ কাণ্ডজ্ঞানের সাথে পুরোপুরি সম্পর্কহীন হয়ে পড়ল না? সেটাই তো বড় প্রশ্ন। আর এই আইনি ফাঁকফোকরের কারণে সাজার মাত্রা ছিল অবিশ্বাস্য রকমের লঘু। মিয়ানোকে মাত্র 20 বছর দেওয়া হয়, তাই তো? হ্যাঁ, আর ওগুরাকে 5 থেকে 10 বছর, মিনাতোকে 5 থেকে 9 বছর এবং ওয়াতানাবেকে 5 থেকে 7 বছর। একটা মেয়ের জীবন শেষ করে দেওয়ার জন্য মাত্র কয়েক বছরের সাজা। তবে সিভিল স্যুট বা দেওয়ানি মামলায় মিনাতোর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে 50 মিলিয়ন ইয়েন জরিমানা দিতে হয়, যার ফলে তাদের ওই বাড়িটি বিক্রি করে দিতে হয়েছিল। অপরাধীরা অল্প সাজা খেতে বের হয়ে গেলেও এই কেসের রেশ জাপান সমাজ থেকে আজও মুছে যায়নি। সোর্স বলছে 1994 থেকে 2009 সালের মধ্যে অপরাধীরা সবাই একে একে মুক্তি পায়, কিন্তু তাদের অপরাধ প্রবণতা একটুও বদলায়নি। না, বদলায়নি। মিয়ানো প্রতারণার দায়ে গ্রেফতার হয়, ওগুরা হত্যা বা হামলার দায়ে। আর মিনাতো তো 2018 সালে সামান্য রাস্তায় গাড়ি চালানোর ঝগড়া বা রোড রেজ থেকে হত্যা চেষ্টার দায়ে পুনরায় গ্রেফতার হয়। হ্যাঁ, তবে এই ঘটনার আইনি ফলাফল হিসেবে 2000 সালের দশকে জাপানের জুভেনাইল বা কিশোর আইন সংস্কার করা হয় 18-19 বছর বয়সীদের জন্য আরও কঠোর সাজার ব্যবস্থা করা হয় এবং গুরুতর অপরাধের ক্ষেত্রে তাদের নাম প্রকাশের অনুমতিও দেওয়া হয়। একটা বিষয় খুব আবেগঘন, জুনকোর শেষকৃত্যের কথা। হ্যাঁ, সোর্স থেকে জানা যায় স্কুল প্রিন্সিপাল তার বাবা মায়ের হাতে তার হাই স্কুল ডিপ্লোমা তুলে দেন। আর সেই ইলেকট্রনিক্স কোম্পানি যেখানে তার কাজ করার কথা ছিল, তারা তার কাজের ইউনিফর্ম পাঠায়, যা জুনকোর কফিনে রাখা হয়েছিল। এটা শুধু একটা মেয়ের মৃত্যু নয়, একটা স্বপ্নের মৃত্যু। একদম। যদি আমরা এই আলোচনার সামগ্রিক মূল ভাবটি দেখি, না শুনতে না পারার ভয়ঙ্কর পরিণতি এবং সমাজের নীরবতা কিভাবে অপরাধীদের সবচেয়ে বড় অস্ত্রে পরিণত হয়, সেটাই ফুটে ওঠে। আজকের এই পুরো উৎস ও আলোচনার মূল নির্যাস টানতে গেলে বলতে হয়, এই গভীর বিশ্লেষণটি শুধু একটি পুরনো অপরাধের গল্প নয়, এটি আমাদের সমাজের প্রতি একটি আয়না। আর আমি শ্রোতাদের চিন্তার খোরাক হিসেবে একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই। বলুন। আমরা সবসময় শিখি সাবধানে থাকতে বা নিজের চরকায় তেল দিতে, কিন্তু এই ঘটনা আমাদের শেখায় যে মাঝে মাঝে অন্যের দিকে নজর রাখাই সবচেয়ে জরুরি। সত্যি তাই। সেই রাতে যদি একজন প্রতিবেশীও জোরাজুরি করে পুলিশকে ঘরের ভেতর চেক করতে বাধ্য করত, তবে হয়তো আজ জুনকোর বয়স 54 বছর হতো, হয়তো তিনি একজন গায়িকা হতেন। ভাবলেই কেমন যেন লাগে। আমরা ঝামেলায় এড়াতে গিয়ে আমাদের নিজেদের আশেপাশে আজ এমন কি এড়িয়ে যাচ্ছি। ভারী কিন্তু অত্যন্ত জরুরি। এই আলোচনার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের ধন্যবাদ। জুনকো ফুরুতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং ভবিষ্যতে আরও তথ্যপূর্ণ আলোচনার প্রতিশ্রুতি দিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। Cry